শুরুটা করতে চাই একটা পরিসংখ্যান দিয়ে, তা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশে যতজন ওপেনার খেলেছেন তার মধ্যে সর্বোচ্চ গড়ের অধিকারী ওপেনার হিসেবে সৌম্য সরকার। পরিসংখ্যানটা ঠিক এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পর্দায়, যেখানে সৌম্য সরকার 1 নম্বরে, দেন তামিম ইকবাল খান এবং তারপর ইমরুল কায়েস। এবার যদি আমরা একটু স্ট্রাইক রেটের জায়গা থেকে চিন্তা করি, তাহলে স্ট্রাইক রেটের জায়গাতেও ওপেনার হিসেবে 1 নম্বর পজিশনে রয়েছেন সৌম্য সরকার, দেন তার পরবর্তী পজিশনটায় লিটন কুমার দাস এবং তামিম ইকবাল খান রয়েছেন। আনফর্চুনেটলি সৌম্য সরকার একটা তো অবশ্যই একদম সত্যিকারের ব্যাপার যে তার ক্যারিয়ারটা যতটুকু এস্টাবলিশ হওয়ার কথা ছিল, নিজের কিছু ঘাটতির জন্য তিনি সেটাকে করতে পারেন নাই। আরেকটা বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে এক ফরম্যাটে ভালো ফর্মে আছেন দেখে আরেক ফরম্যাটে তাকে ম্যাচ খেলানোর যে একটা প্রেশার আমরা দেখেছি, অল অফ আ সাডেন হুট করে টেস্ট ম্যাচ ক্রিকেটের সৌম্য সরকারকে নামিয়ে দেওয়া হয়েছে একদম অল অফ আ সাডেন, কারণ অন্য ফরম্যাটে তিনি ফর্মে ছিলেন। সো এগুলো কিন্তু একটা প্লেয়ারের ফর্মকে আসলে ডিস্টার্ব করে এবং আলটিমেটলি আমার কাছে মনে হয় সৌম্য সরকার একটা পর্যায়ে তার রোল সম্পর্কে অনেকাংশে একটু কনফিউজড হয়ে গিয়েছিলেন, যে কারণে মেবি তার ক্যারিয়ারে একটা পর্যায়ে কিন্তু ভাতা পড়েছে। বাট অ্যাজ ফার অ্যাজ ওয়ানডে ক্রিকেট ইজ কনসার্ন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার আশেপাশের মানুষজন যে হঠাৎ করে এই সিরিজটাতে, আফগানিস্তান সিরিজটাতে সৌম্য সরকারকে কেন নেওয়া হলো। উত্তরটা হচ্ছে সৌম্য সরকারকে হঠাৎ করে নেওয়া হয়নি, আমরা হয়তো ফরম্যাট ভুলে যাই। সৌম্য সরকার ওয়ানডে টিমেই ছিলেন, তিনি কিন্তু ওয়ানডে টিম থেকে বাদ পড়েন নাই রিসেন্টলি। তিনি নিউজিল্যান্ডে তাকে ওয়ানডে টিমে কল আপ করা হয়েছিল, সেখানে তিনি একটা 169 রানের ইনিংস খেলেছেন। আফটার দ্যাট শ্রীলঙ্কার সঙ্গে তিনি একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন, সেটাও মনে হচ্ছিল যে আরেকটুক্ষণ টিকে গেলে হয়তো বা 150+ ইনিংস করবেন। মানে সর্বশেষ এই সিরিজের আগে সর্বশেষ 5টা কমপ্লিট ওয়ানডে ইনিংসে সৌম্য সরকারের অ্যাভারেজ কিন্তু অনেক হাই ছিল। সো তার বাদ পড়ার কোনো প্রসঙ্গ আসে না। আমাদের সমস্যা আমরা ফরম্যাট ভুলে যাই। এবং এই শারজাতে যদি আপনি চিন্তা করেন, সৌম্য সরকারের ব্যাটিংটাই কিন্তু বাংলাদেশের দুটা ম্যাচে একটা স্টেবিলিটি প্রদান করেছে, কারণ শারজাতে বল যখন পুরনো হয়ে যায়, বল যখন নরম হয়ে যায়, ব্যাটিং করা খুব ডিফিকাল্ট। সো নতুন বলে ম্যাক্সিমাম নাম্বার অফ রানস তুলে নেওয়া, এটা আসলে খুব বুদ্ধিমত্তার জায়গা এবং এটাই এইখানে আমার কাছে মনে হয় অনেকাংশে গেম চেঞ্জার। সৌম্য সরকার বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের কাজটাকে অনেক সহজ করে দিয়েছেন দুটা ম্যাচে সৌম্য সরকার মোমেন্টাম ক্রিয়েট করে দিয়েছেন। এই ব্যাপারে অস্বীকার করার আসলে কোনো কিছু নাই। এবং টু বি ভেরি স্পেসিফিক, যে সৌম্য সরকার যেভাবে শুরুর দিকে ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করেছেন, আমার কাছে মনে হয় যে ফুল মার্কসটাই তিনি পাবেন। খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে সামনের বলগুলো, বিশেষ করে ফ্রন্ট ফুট ওরিয়েন্টেড শটগুলো সৌম্যকে দেখা গেছে বেশ ভালো মতো নেগোশিয়েট করতে, এবং এমনিতেই ব্যাকফুট ওরিয়েন্টেড শট সৌম্য সরকার খেলেন বা খেলতেন খুব ভালো, সেটা আমরা জানি। ফ্রন্ট ফুটে আরও ডিফেন্সের জায়গাটায় মনে হয়েছে যে আরও স্ট্রং করেছেন তিনি নিজেকে। তবে ছোট্ট একটা জায়গা আমার কাছে মনে হয়েছে যে জায়গাটা তিনি স্ট্রাগল করছেন এবং অপোনেন্ট টিমও তাকে ওই জায়গাটায় বারবার টার্গেট করছে, সেটা হচ্ছে অফ দ্য প্যাডস যে বলগুলো, মানে ব্লাইন্ড জোনে যে বলগুলো পিচ করছে। একটু খেয়াল করে দেখেন, আমরা কয়েকটা বলের ভিডিও যদি আপনাদেরকে একটু দেখে, দুদিনই লেগ স্ট্যাম্পের ওই করিডোরটাতে পিচ করা বলে আউট হয়েছেন। একদিন যেটা আউট হয়েছেন এটা তো কোনো মতেই আউট ছিল না, লাস্টের দিন নাজমুল শান্ত তাকে সেই জায়গাটা রিভিউটা নিতে দেন নাই, বা নাজমুল শান্ত রিভিউটা নেন না, এটা শান্তরই কল ছিল ওই পাশ থেকে। সো কিন্তু ওই ধরনের বলগুলোতে স্ট্রাগল তো করেছেন, ওই বলটা তো মিস তো করেছেন। এবং শুধুমাত্র ওই বলটা না, এই লেগ স্ট্যাম্প করিডোর কিংবা ওই ব্লাইন্ড জোনে পিচ করা যে বলগুলো, সেই ব্লাইন্ড জোনে পিচ করা বলগুলোতে সৌম্য সরকারকে স্ট্রাগল করতে দেখা গেছে। এই জায়গাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করার ওরকম বেশি টাইম পাচ্ছেন না। ছোট্ট একটা জায়গা যদি আরেকটু সৌম্য শার্প করতে পারেন, আমার কাছে মনে হয় এই ইনিংসগুলো আরও অনেক বড় হবে। এবং সৌম্যর ইনিংস বড় মানে আসলে বাংলাদেশ ওইখানেই ম্যাচ জিতে গেছে, এই জায়গায় কোনো সন্দেহের জায়গা নেই। আমার কাছে মনে হয় যে সৌম্য যে স্টাইলে ব্যাটিং করছেন, যেই টেকনিকে ব্যাটিং করছেন, এই ধরনের ব্যাটসম্যানের হয় কি খুব বেশি কিছু পরিবর্তন করার দরকার হয় না। আপনি যখন খুব বেশি কিছু পরিবর্তন করতে চাইবেন বা খুব বেশি কিছু পরিবর্তন করার ইনস্ট্রাকশন দিবেন, সেটা হিতে বিপরীত হয় এই ধরনের ব্যাটসম্যানের ক্ষেত্রে। আমি চাই না সৌম্য টেকনিক্যালি কোনো পরিবর্তন করুক, যেভাবে খেলছেন, যে স্টাইলে খেলছেন এইভাবেই খেলেন। জাস্ট পায়ের যে বলগুলো, ব্লাইন্ড জোনের যে বলগুলো, এই বলগুলোর ক্ষেত্রে একটু ফাইন টিউনিং প্রয়োজন আছে, যেটা সৌম্য নিজেও জানেন। ইভেন মোহাম্মদ নবীর একটা বল এরকম ব্লাইন্ড জোনে পিচ করার পর সৌম্য যেভাবে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে আমি দেখছিলাম পুল শট করেছেন, এটাকে নিয়মিতভাবে আসলে করতে হবে। দ্যাট মিনস হি নোজ দ্যাট, তিনি জানেন কিভাবে ডিল করতে হয়, এটা তার মাসেল মেমোরিতে আছে, হি নোজ। কিন্তু এটা সবসময় হয় না, এটাকে ম্যাক্সিমাম টাইমে দেখা যায়, মানে 80% বা 90% টাইমে দেখা যায় যে এই বলগুলোতে তিনি স্ট্রাগল করছেন। রেস্ট অফ দ্য 10% যেটা আসলে তিনি স্ট্রাগল করেন না, তখন খুব সুন্দর সুন্দর শট খেলেন। আমার কাছে মনে হয় এই ফ্রন্ট লেগ ক্লিয়ার করার যে জায়গাটা এই টাইপের বলে, এটাকে একটু নিয়মিতভাবে যদি তিনি চর্চা করতে পারেন, এটাও আমার কাছে মনে হয় যে ঠিক হয়ে যাবে। কারণ সৌম্য সরকার ওয়ান্স হি গোজ বিগ, এবং সৌম্য সরকার যেদিন বিগ যাবেন, বাংলাদেশ ওই দিন ম্যাচ জিতবে, এই ব্যাপারে আসলে কোনো সন্দেহের জায়গা নাই।